হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিডি ক্লাস নিয়ে। আজকেও আমরা জিডি 2024-এর প্রশ্নপত্রগুলো আলোচনা করব। যেই প্রশ্নগুলো এসেছিল 24/2/2024, 24/2/2024-এর সেকেন্ড শিফটে, সেই সেকেন্ড শিফটের জিকে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা হবে আজকে। এটা আজকে আমাদের 18 নম্বর ক্লাস। 17খানা ক্লাস আগে হয়ে গেছে। এছাড়া জিডি 2022-এরও ক্লাস করিয়েছি। এছাড়া এমটিএসের যে ক্লাসগুলো করিয়েছি, তোমরা যারা জিডির এক্সাম দিতে যাবে ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। কেন আমাদের ক্লাসগুলো গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলে দিই। তোমরা যারা ক্লাস করো তো তারা তো জানে, যারা তোমরা নতুন রয়েছো তোমাদেরকে বলে দিই, আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসেই কিন্তু যে সকল কোশ্চেনের এক্সট্রা ডিটেলস দরকার হয় সেইগুলো কিন্তু আমরা আলোচনা করে থাকি। তো এর জন্য বলছি, আমরা শুধু যে প্রশ্ন আনসার আলোচনা করি এই নয়, প্রশ্ন আনসার যদি আলোচনা করে থাকি তাহলে কিন্তু ক্লাসগুলো অতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় না। আমরা যেহেতু এখানে এক্সট্রা ডিটেলসগুলো অ্যাড করছি, তো এই এক্সট্রা ডিটেলসগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাও না কেন। এই জন্য বলছি, এমটিএসে যে কোশ্চেনগুলো তোমাদেরকে আলোচনা করিয়েছি, তোমরা যারা জিডির এক্সাম দিতে যাবে অবশ্যই ওই ক্লাসগুলো করে নেবে। এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, ভারতের শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতের শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? না, সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, পুষ্যমিত্র। পুষ্যমিত্র হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখান থেকে তোমরা কি কি মনে রাখবে? না, পুষ্যমিত্র শুঙ্গ ভারত শুঙ্গ বংশে প্রতিষ্ঠাতা এবং প্রথম শাসক। এটাও মনে রাখো, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম শাসক পুষ্যমিত্র শুঙ্গ। শেষ মৌর্য রাজা বৃহদ্রথকে হত্যা করার পর তিনি প্রায় 185 খ্রিস্টপূর্বাব্দে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিল। তারপরে চলে যাও 2 নম্বর কোশ্চেনে, নিম্নলিখিত কোন খেলাটি সিদ্ধার্থ সুজদে খেলেন? সিদ্ধার্থ সুজদে খেলেন কোন খেলা? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, স্কোয়াশ খেলা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, তপন কুমার পট্টনায়ক কোন নৃত্যকলায় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? তপন কুমার পট্টনায়ক ইনি একজন ছৌ নৃত্যশিল্পী। কে? ছৌ নৃত্যশিল্পী। ছৌ নিয়ে কিন্তু অলরেডি আমরা আগে আলোচনা করে নিয়েছি। আমাদের পশ্চিমবঙ্গের ছৌ নৃত্য, আগের ক্লাসে যে ছৌ নৃত্য 3টে ভাগ সেগুলো নিয়ে আলোচনা করেছি। এর জন্য তোমাদেরকে আগের ক্লাসটা দেখতে হবে। আগের ক্লাসটা দেখলে ছৌ নৃত্য সম্পর্কে অনেকগুলো তথ্য পেয়ে যাবে সেখানে। 4 নম্বর কোশ্চেনটা দেখো, ড্যাশ ভার্চুয়াল মোডে ভারতের G20 প্রেসিডেন্সির লোগো, থিম এবং ওয়েবসাইট উন্মোচন করেছেন নভেম্বর 2022 অনুসারে। ভার্চুয়াল মোডে ভারতে G20 প্রেসিডেন্সির লোগো, থিম এবং ওয়েবসাইট উন্মোচন করেছেন কে? না, তিনি হচ্ছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, তারপরে চলে যাও 5 নম্বরে, নীতি আয়োগের নতুন সিও পদ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? নীতি আয়োগের নতুন সিও পদে কাকে নিযুক্ত করা হয়েছে? এই কোশ্চেনটাও আবারও আসতে পারে, ইম্পর্টেন্ট রয়েছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিভিআর সুব্রমণ্যম হয়ে যাবে সঠিক আনসার। 6 নম্বর দেখো, পশ্চিমে ভারতের প্রতিবেশী কোন দেশটির সাথে উল্লেখযোগ্য সীমান্ত রয়েছে এবং যা প্রায়শই ভূ রাজনৈতিক গুরুত্বের বিষয়? তো পশ্চিমে আমাদের কোন কোন দেশ রয়েছে? না, পশ্চিমবঙ্গে রয়েছে পাকিস্তান আর আফগানিস্তান। যার সঙ্গে আমাদের সবসময় বেশিরভাগ বিবাদগুলো লেগে থাকে, রাজনৈতিক যে বিবাদগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে কে? না, সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে। তো অপশান নাম্বার 4 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 7 নম্বর দেখো, একটি আদর্শ আইস হকি খেলার সময়, অর্থাৎ যখন ওভার টাইম বা প্ল্যানটি নেই সেই সময়, একটি দলে কতজন খেলোয়াড় থাকে? না, একটা দলে 6জন খেলোয়াড় থাকে। ঠিক আছে, খনি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের সোনার আকর প্রাথমিক এর সবচেয়ে বড় ভাণ্ডার অবস্থিত? সোনার সবচেয়ে বড় ভাণ্ডার ভারতের কোন রাজ্যে রয়েছে? না, সেটা হচ্ছে বিহার। অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার, বিহারে রয়েছে। 9 নম্বর দেখো, জল্লিকাট্টু নিম্নলিখিত কোন উৎসবের বৈশিষ্ট্য? জল্লিকাট্টু যেটা হচ্ছে পোঙ্গল উৎসবের একটি বৈশিষ্ট্য হচ্ছে জল্লিকাট্টু।
এখান থেকে ইম্পর্টেন্ট আরও তোমাদের তথ্য জানতে হবে এই জল্লিকাট্টু। পোঙ্গল, পোঙ্গলটা হলো দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে উদযাপিত একটি প্রধান কৃষি উৎসব পোঙ্গল। এই জাল্লিকাট্টু হলো ষাঁড়ের সাথে সম্পর্কিত একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। কোন পশুর সাথে, এটাও অনেক সময় কোশ্চেনে আসে। আর পোঙ্গল উৎসব তো অবশ্যই আসে পরীক্ষায়। এটা হচ্ছে পোঙ্গল উৎসবের অংশ। পোঙ্গল উৎসব কোথাকার? ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি উৎসব। ঠিক আছে, এই তথ্যগুলো মনে রাখো। তারপরে চলে যাও 10 নম্বরে। জলজ প্রাণীদের জলের নিচের শ্বাস নেওয়ার জন্য নিচের কোনটি প্রয়োজন? জলজ যে প্রাণীরা থাকে তারা জলের নিচে শ্বাস নিতে তো পারে, তো তাদের জন্য কোনটা প্রয়োজন? না, তাদের জন্য জলের মধ্যে যে দ্রবীভূত অক্সিজেন আছে, জলের সংকেত কি H2O, তো সেই অক্সিজেনটা রয়েছে, সেই অক্সিজেন দ্রবীভূত অক্সিজেনটাই তাদের প্রয়োজন। তারপরে দেখো 11 নম্বর যাওয়ার আগে তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এই চ্যানেলে যুক্ত হওনি, বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার নামে, এই দুটো চ্যানেলে যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। কেন তোমাদের সামনে যেহেতু জিডির এক্সাম আসছে, এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট তোমরা ওই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবে। তারই সঙ্গে ক্লাসের পিডিএফগুলো যদি পেতে চাও তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামে জয়েন করে দেখে নেবে, ওখানে কিন্তু পিডিএফগুলো অলরেডি দেওয়া রয়েছে। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে, এখনও যদি না লাইক করে থাকো, তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে ফেলো। চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ফেলো। বেল আইকনে ক্লিক করে রাখলেই তোমরা কিন্তু আমরা যখনই যে ক্লাস দিই না কেন সেটার নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যাবে। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে, এই আদমশুমারি থেকে কিন্তু কোশ্চেন কিন্তু প্রত্যেকটা শিফটেই থাকবে। 2011 সালে আদমশুমারি অনুসারে দেশ জনসংখ্যার অনুপাত 0.2 পিপি কমেছে, শতাংশ পয়েন্ট যেটা 0.2 পিপি কমেছে। বলো 2011 সালে আদমশুমারি অনুসারে কোন জনসংখ্যার অনুপাত? না, সেটা হচ্ছে শিখ জনসংখ্যার অনুপাতটা কিন্তু 0.2 পিপি কমেছে। বারদৌলি সত্যাগ্রহ কোন সালে সংগঠিত হয়? বারদৌলি সত্যাগ্রহ যেটা সংগঠিত হয় 1928 সালে সংগঠিত হয়। এখান থেকে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সর্দার বল্লভভাই প্যাটেল, নামটা মনে রাখো, সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল। এটি গুজরাটের বারদৌলি তালুকে একটি গুরুত্বপূর্ণ কৃষক আন্দোলন। এটাও মনে রাখো, এটা একটা কৃষক আন্দোলন। 13 নম্বর দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারাটি সমতার অধিকারের অধীনে উল্লেখ করা হয়েছে? সমতার অধিকারের অধীনে উল্লেখ রয়েছে, সেটা কোনটা? না, সেটা হচ্ছে উপাধি বাতিল। সমতার অধিকার ভারতের সংবিধানের দ্বারা নিশ্চিত করা মৌলিক অধিকারগুলির মধ্যে একটি। ভারতের সংবিধানে ধারা 18 উপাধি বাতিল সম্পর্কে আলোচনা করে। ধারা 18 এটি সমতা অধিকার ধারা 14 থেকে 18 অংশ। 14 নম্বর দেখো কি রয়েছে, না ভারতের কোন নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান MFI এর নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করে, তাদের নিয়মাবলী মেনে চলা নিশ্চিত করে? বলো কোন নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করে এবং তাদের নিয়মাবলী মেনে চলা নিশ্চিত করে? সেটা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ RBI। 15 নম্বর দেখো, ভারতের কোনটি আধা বিচার বিভাগীয় সংস্থার উদাহরণ? রাষ্ট্রীয় ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন। কোন খেলায় কৌশল হিসেবে ব্রেস্ট স্ট্রোকের বৈশিষ্ট্য রয়েছে? এটা কোন খেলার সাথে যুক্ত এই শব্দটা? সাঁতার খেলার সাথে। 17 নম্বরে কী রয়েছে দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারা মৌলিক কর্তব্যের অধীনে আমাদের মিশ্র সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যের মূল্যায়ন এবং সংরক্ষণের সাথে সম্পর্কিত? ভারতের সংবিধানের কোন ধারা মৌলিক কর্তব্যের অধীনে আমাদের মিশ্র সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যের মূল্যায়ন এবং সংরক্ষণের সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে ধারা 51 এফ। ঠিক আছে, এফটা মনে রাখো, এফ। 18 নম্বর, ভারতের প্রধানমন্ত্রী সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা PPP মডেলে ড্যাশ বাস দ্বারা সিটি বাস পরিচালনাকে বাড়ানোর জন্য একটি বাস প্রকল্প PME বাস সেবা অনুমোদন করেছেন। PM
পিএম ই বাস সেবা অনুমোদন করেছেন পিপি মডেলে? কত না হচ্ছে 10,000 ই বাস দ্বারা। 19 নম্বর দেখো, পরিবার পরিকল্পনা কর্মসূচির বাস্তবায়ন ভারতের নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে কোন প্রধান লক্ষ্যগুলির মধ্যে ছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার নোটস আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েছি, সেটা দেখলেই এই অ্যান্সারটা করে দিতে পারবে। কী বলা আছে এখানে? পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন, বলো পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে কোনটার লক্ষ্য ছিল, কত নম্বর? সেটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ভারতের চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা ছিল 1969 থেকে 1976 সাল পর্যন্ত বাস্তবায়িত হয়েছিল। এই সালগুলোও কিন্তু আসে পরীক্ষায়, যেগুলো কিন্তু ওই হোয়াটসঅ্যাপে যে একটাই নোটস দিয়েছি সেই নোটটাই করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। রিসেন্ট নোটটা দিয়েছি, হোয়াটসঅ্যাপে গেলেই তোমরা পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি চলে যাও ওখানেই পেয়ে যাবে। ওগুলো কিন্তু খাতায় ভালো করে নোট করে নিতে হবে, নিয়ে পড়াশোনা করতে হবে। লাস্ট কোশ্চেনটা দেখো, লোকনৃত্য খড়িয়া নিচের কোন রাজ্যের অন্তর্গত? খড়িয়া লোকনৃত্য, এটা হচ্ছে হরিয়ানা রাজ্যের, ঠিক আছে, খড়িয়া নৃত্য, ভালো করে মনে রাখো। তো এই ছিল মোট আজকের টোটাল 20খানা করে কোশ্চেন হয়। তো যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে ফেলো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে যদি না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, এবং ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তারই সঙ্গে টেলিগ্রামে তো অবশ্যই তোমাদের জয়েন হতে হবে, কেননা বলে দিয়েছি টেলিগ্রামে জয়েন হলে সমস্ত কিছু এক্সাম রিলেটেড আপডেট পেয়ে যাবে, এবং তার সঙ্গে প্লাস যে পিডিএফ, এই পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। এর জন্য দেরি না করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে ফেলো।